ক্লাসটা যে নতুন করে শুরু হয়েছে এটা বন্ধুদেরকে জানানোর জন্য এক্ষুনি একটা শেয়ার করে দিতে পারো, তাহলে বাকিরাও তোমাদের সাথে জয়েন করতে পারবে। তাহলে আমরা আবার শুরু করেছি এটা। তো এটা হচ্ছে বৃষ্টির ভেলোসিটি, ভেলোসিটি অফ রেইন, আর এটা হচ্ছে পথচারীর ভেলোসিটি, ভেলোসিটি অফ পেডেস্ট্রিয়ান। তাহলে আমার কথা হচ্ছে এরকম যে এই ব্যক্তি যদি এই বৃষ্টির মধ্যে সামনের দিকে হাঁটা শুরু করে তাহলে তাকে কোন দিকে ছাতা ধরতে হবে? অ্যানসারটা হচ্ছে পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ যেদিকে সেদিকে ধরতে হবে। তার মানে বের করতে হবে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু দ্য পেডেস্ট্রিয়ান। তাহলে কার সাপেক্ষে? পথচারীর সাপেক্ষে। সুতরাং ওকেই আমরা এক কাজ করি, উল্টে নেই। তো আমি যদি এখন পথচারীর বেগটাকে উল্টে নেই সেটা হবে উল্টো দিকে 6, এই দিকে 6। তাহলে আমি যদি এই দুটো যোগ করি এখন তাহলে এরকম আসবে জিনিসটা। আমি এই দুটোকে যোগ করলে এরকম আসবে। তাহলে এই বরাবর আমাকে ছাতাটা ধরতে হবে। আমি যদি এই বরাবর ছাতাটা ধরি তাহলে আমি এই ছাতা থেকে এই বৃষ্টির মধ্যে ম্যাক্সিমাম প্রোটেকশন পাবো। তাহলে আচ্ছা, আমি অলরেডি আরো অনেকগুলো প্রশ্ন পেয়েছি, আমি একটু বলে নেই মাঝখানে। আমি নদী পারাপারের অঙ্কের রিকোয়েস্ট পেয়েছি, তারপর আরো কিছু রিকোয়েস্ট পেয়েছি এরকম আপেক্ষিক বেগের আরো কিছু অঙ্কের, এবং তারপরে বৃষ্টির বেগের অঙ্কের। হ্যাঁ, তাহলে হ্যাঁ, নদী পারাপারের অঙ্কগুলো আমি অবশ্যই করে দেখাবো। তারপর নৌকার গুণ টানা, এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই প্রশ্নগুলো করার জন্য ধন্যবাদ, টপিকগুলো তুলে দেওয়ার জন্য। তো এটাকে শেষ করে নেই। তো এই বরাবর আমাকে ছাতা ধরতে হবে, তাহলে আমি বৃষ্টি থেকে ম্যাক্সিমাম প্রোটেকশন পাবো। তো আমাকে ছাতা ধরতে হবে ধরা যাক থিটা অ্যাঙ্গেলে। তো এটা আমার 90 ডিগ্রি ছিল, তাহলে এটাও 90 ডিগ্রি। এইটুকু ছিল 5 আর এইটুকু ছিল 6। তাহলে এই কর্ণ বরাবর আমাকে দেখতে হবে যে কত ডিগ্রিতে ছাতা ধরতে হবে। তো এখানে আমরা এই ত্রিভুজ থেকে ইজিলি বুঝে ফেলতে পারি থিটা ইকুয়ালস tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব 5 আর ভূমিটা এই যে উপরের ভূমির সমান 6। তাহলে tan ইনভার্স 5/6 এটা আমার অ্যানসার, যে আমাকে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস এখান থেকে আমি পেয়ে গেলাম। তাহলে থিটা ইকুয়ালস অলমোস্ট 39 ডিগ্রি আসার কথা। তাহলে আমি এই প্রবলেমটা সলভ করে ফেলি। tan ইনভার্স 5/6, অ্যানসারটা আসে 39.8 ডিগ্রিস। 39.8 ডিগ্রিস, 39.8 ডিগ্রিস। তাহলে এটা আমার থিটার মান। তো এবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি এখানে সবকিছু স্থির রেখে একটা জিনিস চেঞ্জ করে দেওয়া হয়, আমি এখানে সবকিছু ঠিক রেখে একটা জিনিস চেঞ্জ করে দিলাম, সেটা এই পথচারীর ভেলোসিটি আমি বাড়িয়ে দিলাম, ধরো 6 থেকে আরো ইনক্রিজ করে দিলাম, 9 10 করে দিলাম। তাহলে আমি যদি পথচারীর ভেলোসিটি বাড়িয়ে দেই তাহলে থিটার ভ্যালু কি বাড়বে নাকি কমবে? এই একটাই আমার প্রশ্ন। প্রশ্ন পথচারীর ভেলোসিটি বাড়লে কি হবে? পথচারীর ভেলোসিটি বাড়লে এই থিটার মান কি বাড়বে নাকি কমবে? তুমি শুধু অ্যানসার দাও, বাড়বে নাকি কমবে, এইটুকু। যেমন অলরেডি অনেকে আমি দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর করেছে অনেকে। শীতল সঠিক উত্তর করেছে 39.8, সাইদ চৌধুরী, আমি দেখতে পাচ্ছি হৃদয় চৌধুরী, রাজ, তোমরা কমেন্ট করেছো এবং সঠিক উত্তর দিয়েছো। এবার আমি এই প্রশ্নটার উত্তর পাওয়া শুরু করেছি। যেমন মিতুল বলেছো যে থিটার ভ্যালু অবশ্যই বাড়বে, এছাড়া আরশিল আলম বলেছো যে থিটার ভ্যালু বাড়বে, এবং আমি দেখতে পাচ্ছি ধ্রুব কমেন্ট করেছো যে কমবে। তাহলে দেখা যাক আসলে কি হয়। আমি যদি এই 6 থেকে আরো সামনে বাড়াই তাহলে এটাও কি পিছনে আরো বাড়বে, তখন এই ট্রায়াঙ্গেলটা কি এরকম হয়ে যাবে। এন্ড স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা আসলে কমে যাচ্ছে, এটা আরো যত পিছনে যাবে থিটার ভ্যালু কমে যাবে। তাহলে অ্যানসারটা ভিপি বাড়লে থিটা কমবে। তাহলে যারা যারা অ্যানসার দিয়েছো কমবে তাদের উত্তরটা সঠিক, আর যারা অ্যানসার দিয়েছো বাড়বে তাদের একটু ভুল হয়েছে, এবং ভুলটা কেন হয়েছে নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তো এটা বৃষ্টির বেগের এক ধরনের অঙ্ক ছিল। তো আরেকটা আমরা একটু আগে যে আপেক্ষিক বেগের অঙ্ক করলাম বৃষ্টির বেগ থেকে, সেরকমও আসতে পারে। যেমন এরকম বৃষ্টি অলরেডি ধরা যাক কোনাকুনি পড়ে, বৃষ্টি ধরা যাক অলরেডি কোনাকুনি পড়ে, বৃষ্টি এইভাবে পড়ে। আমি বলে দিলাম বৃষ্টি ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রিতে পড়ে, এটা ভেলোসিটি অফ রেইন। আর তুমি যাচ্ছ সামনের দিকে, ভেলোসিটি অফ পেডেস্ট্রিয়ান, এটা ধরে নিলাম। আর এটার ভ্যালু 5 আর এটার ভ্যালু আমি ধরে নিলাম 7, 5 মিটার পার সেকেন্ড, 7 মিটার পার সেকেন্ড। তুমি যাচ্ছ সামনের দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আমি যখন পথচারীর বেগটাকে উল্টে নিব, পথচারীর বেগটাকে আমি উল্টে নিলাম, উল্টা দিকে 7, তাহলে এই যে মাঝখানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটা আগে সবাই আমাকে জানাও।
এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে সেই অ্যাঙ্গেলটা আমাকে জানো। এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাকে জানো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে আমরা নিশ্চয়ই অলরেডি বুঝে ফেলেছি, কারণ এইটুকু 90 এইটুকু 30, তাহলে 120, তাহলে 180 হতে বাকি থাকলো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তো এবারে আমরা যেটা করব যে আমরা কার সাপেক্ষে বের করতে চাই, পথচারীর সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে চাই, তাই পথচারীর বেগটাকে উল্টে নিলাম। এবার এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলে এই আমি সামান্তরিক কমপ্লিট করলাম, তাহলে আমাকে ছাতা ধরতে হবে এই বরাবর, তাহলে এই বরাবর আমাকে ছাতাটা ধরতে হবে এই বরাবর। তাহলে আমার এখান থেকে কি অ্যাঙ্গেল বের করতে হবে, ধরা যাক আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, ধরা যাক আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই। খুবই ইজি কাজ। কিভাবে, এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের 5, আমি এগুলো মুছে নিচ্ছি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 5, আর এটা কত, এটা বা এটা, এটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে আমাদের 7। তো আমার বের করতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত। তো আমরা এই অ্যাঙ্গেলটার একটা নাম দেই, ধরা যাক এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে থিটা। তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই। তাহলে থিটার তো আমাদের ফর্মুলা জানা, থিটা ইকুয়ালস tan ইনভার্স sin, দেখো এই থিটাটা কার সাথে করে, 5 এর সাথে করে, তাহলে এইখানে আমরা একটা 5 পাবো, এখানে আমরা একটা 5 পাবো। তো এখান থেকে আমরা যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে কি করতে হবে, তো আমাদের এখানে এই জিনিসটা, এই সূত্রটা আমি একটু সহজে মনে রাখার বুদ্ধিটা বলে দেই, যে এখানে আমি কি করতে চাই, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে নিজে আলাদা থাকবে, নিচে নিজে আলাদা থাকবে, প্লাস এবার বাকি রইল কে 7, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে 7, এখানেও হবে হচ্ছে 7, উপরে tan মানে কি sin বাই cos, তাহলে এখানে হবে হচ্ছে sin 60 ডিগ্রি, এখানে হবে cos 60 ডিগ্রি। তাহলে এই প্রবলেমটা সলভ করলে, এইটুকু ক্যালকুলেটরে সলভ করলে থিটার ভ্যালু যা আসবে সেটা হচ্ছে এই থিটার মান। এখন তোমাকে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমি কি এই থিটা অ্যাঙ্গেলের ছাতা ধরবো বলে অ্যানসার দিব? অ্যানসার হচ্ছে না। এই থিটাটা কার সাথে, এই 5 এর সাথে, তাই না? তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে কোন দিকে ছাতা ধরবো, আমি বলবো উল্লম্ব অক্ষের সাথে, এই যে এইটুকু তো অলরেডি 30, এইটুকু অলরেডি 30 ডিগ্রি, তাহলে আমাকে উল্লম্ব অক্ষের সাথে ছাতা ধরতে হবে 30 প্লাস থিটা ডিগ্রি কোণে। থিটার ভ্যালু কোথা থেকে পাবো, এই সমীকরণ থেকে। তো এই হচ্ছে বৃষ্টির বেগের আরেকটু জটিল টাইপের একটা ম্যাথ। তো এর আগেটা এর চেয়ে ইজিয়ার ছিল, এটা একটু জটিল, কারণ এখানে এই থিটা অ্যাঙ্গেলটা বের করার ব্যাপারটা রয়ে যাচ্ছে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এইটুকুর পর আমরা হচ্ছে এর পরবর্তী প্রবলেমে চলে যাব। এর পরবর্তী প্রবলেমটা হচ্ছে ডট এবং ক্রস গুণন নিয়ে। তো সেটাই আমরা চলে যাচ্ছি। তো ডট এবং ক্রস গুণন নিয়ে আমরা কিছু জিনিস করে তারপর হচ্ছে আপেক্ষিক বেগের বলো বা অন্য কিছু প্রবলেম বলো সেগুলোতে যাব। যেমন হচ্ছে আমরা নদী পারাপারের প্রবলেমে যেতে পারি, কিংবা হচ্ছে দুইটা ভেক্টর সমান্তরাল নাকি লম্ব সেই জিনিসগুলোতে যেতে পারি। তো ওগুলোতে আমরা আস্তে আস্তে যাব। তো আমরা ধরো হচ্ছে আগে ডট আর ক্রস একটু শেষ করে ফেলি। তো আমাদের এখানে প্রবলেম ছিল এরকম যে একটা ভেক্টর যদি হয় এরকম যে টুয়াইস i প্লাস জে মাইনাস কে, বি ভেক্টরটা যদি হয় এরকম যে থ্রাইস i মাইনাস এন জে প্লাস কে। তো আমি যদি জানতে চাই যে এই দুইটা ভেক্টর লম্ব কিনা, আমি কিভাবে চেক করতে পারি? দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা চেক করার উপায় হচ্ছে এই দুইটা ভেক্টরকে ডট গুণন করা, যদি শূন্য আসে তাহলে লম্ব। এবং এইভাবে n দিয়ে দিলে তোমাকে প্রশ্ন করতে পারে যে n এর মান কত হলে ভেক্টর দুইটা লম্ব। আচ্ছা, তাহলে এগুলো গেল। তো আমি হচ্ছে এই অঙ্কটা করে দেই যে n এর মান কত হলে a আর b পরস্পর লম্ব হবে। তো আমাদের শর্তটা হচ্ছে a ডট b ইকুয়াল 0, এটা আসতে হবে। তো ডট গুণন কিভাবে করে, সহগগুলো গুণ করে করে যোগ করতে হয়। তো আমরা সহগগুলো গুণ করে করে যোগ করি। যেমন i এর সহগ কে 2 * 3 প্লাস j এর সহগ কে 1 মাইনাস n, তাহলে গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস n। আর k এর সহগ কত, -1 আর +1, তাহলে গুণ করলে পাচ্ছি আমরা -1। এই পুরোটা হতে হবে 0। তাহলে এখান থেকে আমরা n এর মান নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে -n কে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে পাচ্ছি 6 - 1 = n। তাহলে n এর ভ্যালু আসলো 5। তাহলে n এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমরা বলবো এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তাহলে এইভাবে চেক করা যায়। যেমন অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার দিয়েছো 5। তো যারা যারা অ্যানসার দিয়েছো 5 তাদের সবার উত্তর সঠিক, এবং যারা -5 অ্যানসার দিয়েছো তাদেরটা একটু চেক করতে হবে।
তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, যে অ্যান্সারটা হচ্ছে 5। এবার আমি সিমিলার একটা প্রবলেমে যাই, যেখানে আমি এ ভেক্টরটাকে ঠিক রাখলাম কিন্তু বি ভেক্টরটাকে আমি মুছে দিব। এই হচ্ছে আমাদের বি ভেক্টর। তো বি ভেক্টরে আমি এখানে লিখলাম 4i মাইনাস টুয়াইস জে মাইনাস টুয়াইস কে। তাহলে এই হচ্ছে আমাদের বি ভেক্টর। তো যদি তোমাকে এখন জিজ্ঞেস করে যে এ আর বি ভেক্টর সমান্তরাল কিনা, প্যারালাল কিনা, উপায় কি? দুইটা ভেক্টর প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে ভেক্টর দুইটাকে ক্রস প্রোডাক্ট করলে বা ক্রস গুণন করলে যদি শূন্য আসে তাহলে তারা সমান্তরাল। তুমি তাহলে পুরোটা ক্রস গুণন করে দেখতে পারো সমান্তরাল কিনা। যদি এই দুটোকে ক্রস গুণন করলে শূন্য আসে তাহলে এই দুটো ভেক্টর সমান্তরাল। তো ক্রস গুণন কিভাবে করতে হয়? আই জে কে লিখতে হয়, তারপর সহগগুলো বসিয়ে দিতে হয়। ধরা যাক এ ক্রস বি আমি লিখতে চাই, এ ক্রস বি। এটা যদি শূন্য ভেক্টর আসে তার মানে হচ্ছে এরা প্যারালাল বা সমান্তরাল। তাহলে আমি এখানে কি লিখবো? সহগগুলো লিখবো বা কোএফিসিয়েন্ট গুলো। 2 1 -1 2 1 -1। এখানে 4 -2 -2 4 -2 -2। তো তুমি এটা পুরোটা করে দেখতে পারো যে এরা ক্রস গুণন করলে শূন্য আসে কিনা। এছাড়া আরেকটা টেকনিক আছে যে তুমি ইজিলি বলে ফেলতে পারো যে এরা সমান্তরাল কিনা। কিভাবে? সেটা হচ্ছে এদের অনুপাত যদি সমান হয় তখন তারা সমান্তরাল। যেমন এখানে আমি যদি এই কোএফিসিয়েন্ট গুলোর রেশিও দেখি, সহগুলোর অনুপাত, সেটা হচ্ছে 2/4। তার মানে কত? হাফ। এইখানে রেশিও কত? 1/-2, তাহলে মাইনাস হাফ। আর এখানে রেশিও কত? এখানে রেশিও হচ্ছে -1/-2, তার মানে রেশিও হচ্ছে হাফ। দেখো তো রেশিও গুলো কি সমান? না, সমান না। তিনটাই হাফ, কিন্তু এটা তো মাইনাস হাফ, তাহলে এটা সমান না। তার মানে এরা সমান্তরাল না। যদি এটা -2 না হয় +2 হয়, তাহলে এখানে -2 না হয় +2, এখানেও হয়ে যাবে হাফ। তাহলে তিনটাই হাফ, তিনটাই সমান। সেক্ষেত্রে এ আর বি ভেক্টর হবে সমান্তরাল বা প্যারালাল। তাহলে তুমি যখন সাবজেক্টিভ কোশ্চেনে অ্যান্সার করবে দুইটা ভেক্টর প্যারালাল কিনা, তখন তুমি ফুল এই ক্রস গুণন করে দেখাবে, তখন এরকম হয়ে যাবে, এরকম। আর যখন অবজেক্টিভে আসবে দুইটা ভেক্টর প্যারালাল কিনা, তখন তুমি সিম্পলি এই কাজটা করবে। কি করবে? অনুপাত করে দেখবে সমান কিনা। যদি অনুপাত সমান হয় তাহলে এরা সমান্তরাল, আর যদি অনুপাত সমান না হয় তাহলে সমান্তরাল না। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত আমরা সমান্তরাল কিনা সেটা বুঝে ফেললাম। এবারে হচ্ছে আমরা নদী পারাপারের অঙ্কটা করব। তাহলে সবাই একটু খেয়াল করো, নদী পারাপারের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই অংশটা দেখার সময় অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই অঙ্কটা দেখতে পায়। তাহলে নদী পারাপারের দুইটা টাইপ, একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব আর একটা হচ্ছে ন্যূনতম সময়। তাহলে আমি দুইটা টাইপ নিয়েই কথা বলছি। তাহলে এখানে আমি টপিকটা আগে লিখে নিলাম, নদী পারাপার। নদী পারাপার নিয়ে আমরা কথা বলবো। টাইপ 1 হচ্ছে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ডিসটেন্স কেস। তাহলে ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ডিসটেন্স কেস, এটা যদি আমি জানতে চাই যে কিভাবে করব, তাহলে খেয়াল করো, আমি আগে নদীটা এঁকে নেই। এই হচ্ছে আমাদের নদী। তাহলে এই নদীর যে প্রস্থ বা উইডথ, সেটা আমরা ধরে নিচ্ছি ডি। এই হচ্ছে আমাদের নদী, এরকম এরকম এরকম। এই নদীর মধ্যে পানি যাচ্ছে, তো আমরা ধরে নিচ্ছি পানি যাচ্ছে এদিকে। তাহলে আমরা এই জায়গায় নদীর স্রোত যেটা, স্রোতের বেগ যেটা, সেটা আমরা দেখাচ্ছি এইভাবে ইউ। তাহলে নদীর স্রোত ইউ বেগে এদিকে যাচ্ছে, তার মানে পানি এদিকে যাচ্ছে ইউ বেগ। তো এখান থেকে একজন সাঁতারু যদি ন্যূনতম দূরত্বে বা মিনিমাম ডিসটেন্সে নদী পার হতে চায়, তাহলে তার কোন বরাবর পার হওয়া উচিত? তার ন্যূনতম দূরত্বে পার হওয়ার জন্য এইভাবে স্ট্রেইট নদীর প্রস্থ বরাবর পার হওয়া উচিত, along the width of the river, এই বরাবর পার হওয়া উচিত। তো এখন কেউ যদি এই বরাবর সাঁতার কাটে, তাহলে সে কি এই বরাবর নদী পার হতে পারবে? অ্যান্সার হচ্ছে না, নদী পার হতে পারবে না। কারণ সে সোজা যেতে চাইলেও নদীর পানির ধাক্কায় সে আস্তে আস্তে ডান দিকে সরে যাবে। তাহলে উপায় কি? তাকে সাঁতার কাটতে হবে এমন কোন একটা ডিরেকশনে, এইরকম একটা ডিরেকশনে। তার সাঁতারের বেগ আমরা ধরে নিচ্ছি ভি, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সুইমার, এটা হচ্ছে ভি। তাহলে এমন কোন একটা ডিরেকশনে সাঁতার কাটতে হবে যাতে সে হচ্ছে আবার নদীর ধাক্কায় স্ট্রেইট লাইনে ফিরে আসে। তাহলে দেখো উপায় কি? উপায় হচ্ছে আমরা কোন দিকে সাঁতার কাটবো সেটা ধরা যাক আগে একটা অ্যাঙ্গেল ধরে নিই। ধরা যাক আমরা নদীর স্রোতের সাথে থিটা অ্যাঙ্গেলে সাঁতার কাটবো। আমরা নদীর স্রোতের সাথে থিটা অ্যাঙ্গেলে সাঁতার কাটবো। তাহলে কি হবে? আমরা যদি এখানে দেখি যে এই ভি কে আমরা দুইটা উপাংশে ভাগ করি, আমরা যদি এই ভি কে দুইটা উপাংশে ভাগ করি,
আমরা জানি যে এক্স অক্ষ বরাবর এর উপাংশ হবে ভি কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ হবে ভি সাইন থিটা, তাই না? তাহলে এই যে এক্স অক্ষ বরাবর তার যে উপাংশ সেটা কতটুকু? ভি কস থিটা। এই ভি কস থিটা কতটুকু হতে হবে? ভি কস থিটা হতে হবে মাইনাস ইউ এর সমান। কেন? কারণ দেখো এই যে তার উপাংশ কতটুকু? এইটুকু না? এইটুকু হচ্ছে তার এক্স উপাংশ, এইটুকু হচ্ছে তার এক্স উপাংশ। তাহলে ভি কস থিটা হচ্ছে আসলে তার এই এক্স উপাংশ। সেটা কার সমান হতে হবে? ইউ এর সমান এবং বিপরীত। তাহলে এই ভি কস থিটা হতে হবে মাইনাস ইউ এর সমান। তাহলে ডানে বামে ভেলোসিটি কাটাকাটি হয়ে যাবে। যেহেতু ডানে বামে ভেলোসিটি কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধুমাত্র উল্লম্ব ভেলোসিটিটা থাকবে ভি সাইন থিটা, এটা থেকে যাবে এবং এই বরাবর সে নদী পার হবে। তাহলে আমি উদ্দেশ্যটা আরেকবার বলি। আমি তো সোজা পার হতে চাই, তাহলে ডানে বামে মুভ করা যাবে না। তাহলে ডানে বামে যে ভেলোসিটি ছিল সেটা হতে হবে একটা আরেকটার বিপরীত। এদিকে ইউ, তাহলে এই ভি কস থিটা হতে হবে মাইনাস ইউ এর সমান। তাহলে আমি এখান থেকে থিটা ইকুয়ালস পেয়ে যাচ্ছি cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এইটুকু। তাহলে এখন খেয়াল করে দেখো এখান থেকে আমি থিটার মান বের করে ফেলতে পারি কিনা, যে কতটুকু হলে কোন দিকে সাঁতার কাটতে হবে। তাহলে আমি মানগুলো এবার দিয়ে দিই। ধরা যাক ইউ এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড আর ভি এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে থিটার ভ্যালু কত হবে তোমরাই এবার ক্যালকুলেট করে আমাকে জানাও। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আর অনেকে কমেন্ট করেছো আমাদের এখানে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা এক্ষুনি সলভ করে আমাদেরকে জানাবে অ্যানসারটা কত। তো আমিও তোমাদের সাথে সাথে সলভ করে ফেলি। আমি যদি বের করার চেষ্টা করি cos ইনভার্স, আমাদের এখানে হচ্ছে এটা ছিল হচ্ছে 3, এটা ছিল হচ্ছে 4, তাহলে -3 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমার অ্যানসার চলে আসবে, এন্ড অ্যানসারটা চলে আসছে 138.6 ডিগ্রি, 138.6 ডিগ্রি। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকেই এই অ্যানসারটা নিয়ে আসতে পেরেছো 138.6 ডিগ্রি। এর মধ্যে তানবিন হোসাইন অমি প্রশ্ন করেছো, আসলে কমেন্ট করেছো যে ব্যাংকিং এবং নিরাপদে বাঁক নেয়া এই অঙ্কগুলো করিয়ে দিতে। অবশ্যই আমি এই অঙ্কগুলো করিয়ে দিব। তাহলে আমি এই ভেক্টরটা শেষ করে ওই অঙ্কগুলোতে যাচ্ছি। এবং আমি এর মধ্যে আরো দেখতে পাচ্ছি আরাফ মাহমুদ প্রশ্ন করেছো, আরাফাত মারুফ প্রশ্ন করেছো প্রাসের অঙ্ক করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি প্রাসের অঙ্কেও যাচ্ছি। তাহলে 138.6 সময় বের করতে পেরেছো। এবারে তোমাদের প্রতি আমার প্রশ্ন, যদি এমন একটা সিচুয়েশন হয়, ধরা যাক এটা দিলাম আমি 6, তাহলে খেয়াল করো এটা 6, এখন বলো তো থিটা কত হবে? এই ভেলোসিটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড আর এটা 4, ঠিক আছে? তাহলে এখন বলো থিটা কত হবে? এটা নতুন প্রশ্ন। তাহলে যারা যারা এই 138.6 বের করতে পেরেছো তাদের অবশ্যই এটা পারা উচিত যে এটা যদি 6 হয়, এটা যদি 4 হয় তাহলে কত হবে। তো তোমরা এক্ষুনি যেটা করবে, ক্যালকুলেটর নিয়ে লিখে ফেলো থিটা ইকুয়ালস cos ইনভার্স -6/4। তো দেখা যাক তোমার অ্যানসার কত আসে। আচ্ছা, আইমান শিহাব প্রশ্ন করেছো যে মহাকর্ষ নিয়ে আমরা আলোচনা করব কিনা। অবশ্যই আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করব। আমরা সবগুলো চ্যাপ্টারই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে মহাকর্ষও পড়বে, আমরা মহাকর্ষ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি এর অ্যানসারটা পাওয়া শুরু করেছি, নতুনটা যেটা। তাহলে নতুনটা যেটা, সেখানে আমাকে প্রথমে অ্যানসার দিয়েছো শাফিন আহমেদ। তুমি লিখেছো যে হবে না, মানে হচ্ছে সে আসলে সোজাসুজি নদী পার হতে পারবে না। আচ্ছা, আরো অনেকে অ্যানসার দেওয়া শুরু করেছো। অনেকে লিখেছো অসংজ্ঞায়িত, তারপর অনেকে লিখেছো যে ক্যালকুলেটরে করতে গেলে ম্যাথ এরর চলে আসে, এবং অনেকে লিখেছো ইনফিনিট আসবে। অ্যানসারটা হচ্ছে হ্যাঁ, আসলে ক্যালকুলেটরে ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত কেন আসছে, তার কারণ হচ্ছে আমি যদি এখানে -6 আর এখানে 4 লিখি, তাহলে এখানে হচ্ছে -1.5 চলে আসে। তো cos এর ভ্যালু তো কখনো +1 এর উপরে কিংবা -1 এর নিচে যায় না। তাহলে -1.5 দিলে ক্যালকুলেটরে ম্যাথ এররই আসবে। এর ফিজিক্যাল মিনিংটা হচ্ছে যদি নদীর ভেলোসিটি 6 হয় আর সাঁতারের ভেলোসিটি 4 হয়, সে আসলে কোনোভাবেই সোজাসুজি নদীটা পার হতে পারবে না। তাই এই অসংজ্ঞায়িত কিংবা ম্যাথ এরর যে আসছে, তার অ্যানসারটা হচ্ছে যে আসলে এইভাবে সোজাসুজি নদী পার হতে পারবেই না। এখন এই নদী পার হওয়ার জন্য অবশ্যই হতে হবে ইউ এর চেয়ে ভি বেশি। তাহলে এই শর্তটা মনে রাখবে
যে ইউ এর চেয়ে ভি বেশি হতে হবে যদি এইভাবে ন্যূনতম দূরত্বে নদী পার হতে চায়। খুবই ইম্পর্টেন্ট অংশ এটা। তাহলে ইউ এর চেয়ে ভি বেশি হতে হবে, তাহলেই সে সোজাসুজি নদী পার হতে পারবে, যেমন আমাদের আগের অঙ্কটাই ছিল। আচ্ছা, সময় লাগবে কতটুকু সেটা একটু লিখে রাখো। সময় লাগবে হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই ভি সাইন থিটা, তার মানে উইথ ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা। এতটুকু সময় আমার লাগবে এই নদীটা পার হতে। তাহলে এতটুকু সময় তোমার যদি এই ডাটা থাকে, এই ডাটা থাকে তুমি বের করতে পারবে। যেমন এখানে হচ্ছে ভি ধরা যাক, ডি ধরা যাক 100 মিটার, তাহলে আমি ভি সাইন থিটা থেকে বের করতে পারবো কয় সেকেন্ড সময় লাগবে আমার নদীটা পার হতে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এবার আমরা হচ্ছে নদী পারাপারের সেকেন্ড কেসটা করি, সেটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়া। ন্যূনতম সময়ে নদী পার হওয়া। তো আমরা আবারও আগের মতো করে নদীটা এঁকে নিলাম, এটা হচ্ছে ডি, এই বরাবর নদীর বেগ সেটা হচ্ছে ইউ, আর সাঁতার হচ্ছে যেদিকে ইচ্ছে সাঁতার কাটবে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হওয়া। একটু আগের কেসে ফিরে যাই, র্যান্ডম যে কোনো একটা ডিরেকশন ধরি, যে ভি এদিকে, এটা হচ্ছে থিটা। আমি চাই ন্যূনতম সময়ে নদী পার হতে। আমি আগের অঙ্কে দেখেছি যে টি ইকুয়ালস আছে ডি বাই ভি সাইন থিটা। তাহলে এটা দেখে বলো তো, ডি তো কনস্ট্যান্ট, ভি তো কনস্ট্যান্ট, তাহলে সাইন থিটার মান সবচেয়ে বেশি হলে টি এর মান সবচেয়ে কম হবে। তাহলে সাইন থিটার মান সবচেয়ে বেশি হয় 90 ডিগ্রিতে। তাহলে আমি যদি সাইন থিটার জায়গায় সাইন 90 লিখি, সেটা হয়ে যাবে 1। তাহলে এখানে আর কিছু লিখতে হবে না, সেটাই হয়ে যাবে টি মিনিমাম। তাহলে আমরা যে এখানে বুঝে গেলাম ন্যূনতম সময় নদী পার হতে গেলে 90 ডিগ্রিতে সাঁতার কাটতে হবে, তাই সেই অনুযায়ী আমার চিত্রটাকে কারেকশন করে নিই। তাহলে আমার চিত্রটা হবে এখন এরকম, যে এটা 90 ডিগ্রি, এদিক বরাবর ভি। এখন এই বরাবর সাঁতার কাটলে সে কি সোজাসুজি যাবে নাকি কোনাকুনি যাবে? আসলে কোনাকুনি যাবে, কিন্তু তারপরেও যেহেতু সে 90 ডিগ্রিতে সাঁতার কাটে, সুতরাং সবচেয়ে কম সময়ে নদীটা পার হওয়া যাবে। তাই আমি এভাবে বলে দিচ্ছি যে ন্যূনতম সময় যদি জানতে চাই, তোমার কিচ্ছু চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট লিখে দিবে যে সময় লাগবে ডি বাই ভি, নাথিং এলস। তাহলে এখন তোমাদের প্রতি প্রশ্ন, যদি ডি হয় 100 মিটার আর ভেলোসিটি হয় 5 মিটার পার সেকেন্ড, তাহলে নদী পার হতে কত সময় লাগবে? এটা বের করে আমাকে কমেন্টে জানাও। আমার মনে হয় ক্যালকুলেটরে হাত না দিয়ে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে আমরা তোমাদের কাছ থেকে অ্যান্সার পাওয়া শুরু করবো এক্ষুনি নিশ্চয়ই। হ্যাঁ, এর আগে অনেকে লিখেছিলে যে 90 ডিগ্রিতে সাঁতার কাটলে সবচেয়ে কম সময় লাগবে, এবং এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর এটা মিটারে দেওয়া, সুতরাং অ্যান্সারটা হচ্ছে 20 সেকেন্ড। অ্যান্সারটা হচ্ছে 20 সেকেন্ড। এবং অনেকেই অ্যান্সারে 20 মিনিট লিখছো, কিন্তু কেন 20 মিনিট লিখছো? এটা হচ্ছে 100 মিটার আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সুতরাং 20 সেকেন্ড সময় লাগবে, 20 মিনিট না। অ্যান্সারটা হবে 20 সেকেন্ড। তো এইটুকু পর্যন্ত যারা বুঝে গিয়েছো তারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছো বলে আশা করি, যে 20 সেকেন্ড কেন সময়টা লাগবে। তো এটা ছিল আমাদের ন্যূনতম সময়ে নদী পার হওয়া। তো এবারে আমরা এর পরবর্তী টপিকগুলোতে আস্তে আস্তে যাওয়া শুরু করি। যেমন অনেকে দাবি করেছো প্রাসের অঙ্কগুলো করে দেওয়ার জন্য, তো আমি এখন প্রাস থেকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এরকম একটা অঙ্ক, ধরা যাক একটা প্রাস এরকম একটা প্রজেক্টাইল আমরা এখান থেকে ছুঁড়ে মারলাম, কত বেগে? ভি নট বেগে। কত ডিগ্রিতে? থিটা নট ডিগ্রিতে। সেটা এইভাবে গিয়ে 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 নিচে পড়ে গেল, এরকম করে নিচে পড়ে গেল। তো আমি যদি তোমাকে বলে দেই যে এটা এরকম, তো তোমাকে কিছু ডাটা দিয়ে দিলাম, বললাম যখন সময় ইকুয়ালস 2 সেকেন্ড, তখন প্রাসের উল্লম্ব বেগ বলে দিলাম, তোমাকে বাকিটুকু বের করে নিতে হবে, যে পাল্লা কত সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা আগে কিছু জিনিস লিখে নিই, সেটা হচ্ছে এইভাবে যখন একটা প্রাসকে আমরা ছুঁড়ে মারি, প্রাসের এই যে ভি নট আদি নিক্ষেপণ বেগ, যেটা ইনিশিয়াল ভেলোসিটি, যেটা প্রজেকশন ভেলোসিটি, তার দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ভূমি বরাবর, সেটা হচ্ছে ভি নট কস থিটা নট, এটা হচ্ছে ভি এক্স। আর সামনের দিকে এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না, কারণ সামনের দিকে জি এর কোনো ইফেক্ট নেই। কিন্তু উপরের দিকে এই ভেলোসিটিটা ধীরে ধীরে কমতে থাকে, একসময় জিরো হয়ে যায়, তারপর আবার নিচের দিকে বাড়তে থাকে। এই উপরের দিকে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে, এটা যদি ভি নট হয়, এটা হবে ভি নট সাইন থিটা নট,
এটা হচ্ছে উপরের দিকে ভেলোসিটি, এটা হচ্ছে সামনের দিকে ভেলোসিটি, এটা উপরের দিকে ভেলোসিটি। কখন? নিক্ষেপণের সময়। এরপর কি হবে? ওভার দ্য টাইম কি হবে? টি সময় পরে vx অর্থাৎ এইটা অলওয়েজ সেম, v নট cos থিটা নটই থাকে, চেঞ্জ হয় না, অলওয়েজ সেম। কিন্তু vy এর কি হবে? উপরের দিকে যে ভেলোসিটি, টি সময় পরে vy হবে v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে এটা হচ্ছে টি সময় পরে প্রাসের আনুভূমিক এবং উল্লম্ব বেগের সূত্র, অর্থাৎ হরিজন্টাল ভেলোসিটি ভার্টিক্যাল ভেলোসিটির ফর্মুলা হচ্ছে এটা। কতক্ষণ পরে? টি সময় পরে। তাহলে এটা চেঞ্জ হচ্ছে না কেন? কারণ x বরাবর কোনো g নেই, y বরাবর g আছে বলে v নট sin থিটা নট মাইনাস gt হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা দিতে পারি এভাবে যে একটি প্রাসের জন্য আমরা হচ্ছে টি সময় পরে vy বলে দিতে পারি। তাহলে একটি প্রাসের জন্য t ইকুয়ালস 2 সেকেন্ডে vy ইকুয়ালস ধরা যাক, আমরা ধরে নিলাম 20 মিটার পার সেকেন্ড। সেখান থেকে জিজ্ঞেস করলাম যে পাল্লা কত, সেটা যদি আমরা বের করতে চাই। পাল্লা কত? পাল্লা বা রেঞ্জ বলতে কি বোঝায়? পাল্লা বা রেঞ্জ বলতে বোঝায় এই যে এতটুকু দূরত্ব, এখান থেকে শুরু করে এতটুকু, অর্থাৎ যেখান থেকে ছুঁড়ে মারলাম আর যেখানে এসে পড়বে এই পর্যন্ত দূরত্ব। তাহলে এখন আমরা কিভাবে করব? এই ফর্মুলা থেকে করব। দেখো আমার ফর্মুলা হচ্ছে vy ইকুয়ালস v নট sin থিটা নট মাইনাস gt। তো আমি vy কত প্রশ্নে দেখতে পাচ্ছি 20, তাহলে আমি এখানে বসিয়ে দেই 20 ইকুয়ালস v নট sin থিটা নট। এখানে থিটা নটের মানটা আমি দিয়ে দিলাম, থিটা নট হচ্ছে ধরা যাক 30 ডিগ্রি, থিটা নটের ভ্যালুটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে sin 30 এর ভ্যালু কত? হাফ মাইনাস gt 9.8 ইনটু 2, কেন? t এর মান 2। তাহলে এইখান থেকে আমার কি v নট এর মান বের হয়ে যাবে না? তাহলে এইখান থেকে আমার v নট এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে v নট এর মান কত আসবে? দেখো আমি এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে আসবে 20 প্লাস 19.6, আর এই হাফ কে এই পাশে নিয়ে গেলে 2, এই হচ্ছে আমার v নট। তাহলে আমি v নটটা ঝটপট বের করে ফেলি, সেটা হচ্ছে 20 প্লাস 19.6 আসে 39.6 ইনটু 2, তাহলে আসবে 79.2। তাহলে আমাদের v নট চলে আসলো 79.2 মিটার পার সেকেন্ড। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছিলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো v নট কিভাবে 79.2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এইটুকু যদি বুঝে যাও, এবার আমরা রেঞ্জ বের করে ফেলি। পাল্লার সূত্র, রেঞ্জ এর সূত্র কি ছিল? v নট স্কয়ার sin স্কয়ার থিটা sin 2 থিটা ডিভাইডেড বাই g। তাহলে তুমি যদি সেটা বের করতে পারো যে v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g, তাহলে সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g, এই হচ্ছে আমাদের পাল্লার সূত্র। তাহলে এখান থেকে তুমি পাল্লার সূত্র থেকে বের করে ফেলো। তাহলে এখানে যদি sin 2 থিটা নট হয় তাহলে কত হবে? sin 60 ডিগ্রি। v নট স্কয়ার হলে এই 79.2 স্কয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই g। তো আমরা যদি পাল্লার ম্যাথটা বের করি তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো 79.2 স্কয়ার ইনটু sin 60 ডিভাইডেড বাই 9.8। তো আমার রেজাল্ট আসবে 554.3। তাহলে এইভাবে আসবে জিনিসটা। তাহলে দেখো অলরেডি অনেকে আমাদের অ্যানসার দিয়েছিলে যে 79.2 সেটা তোমরা বের করতে পেরেছিলে। এবার আমরা বাকিটা পাল্লা থেকে করে ফেলতে পারবো। আচ্ছা, তোমরা অনেকে বের করে ফেলেছো যে 554.3 এটা আসবে রেঞ্জ, 554.3 মিটার পার সেকেন্ড এটা আসবে আমাদের অ্যানসার। তাহলে এই অ্যানসারটা যারা যারা বের করতে পেরেছো, যেমন অনেকেই আমি দেখতে পাচ্ছি অ্যানসারটা বের করতে পেরেছো, নিশু, ইব্রাহিম আলী, প্রিন্স ইফতেখার, তারপরে দেখতে পাচ্ছি নাইম, অমি, হেলাল, তারপর আমি দেখতে পাচ্ছি শাকিল মেহরাজ হোসেন, নিলয়, তারপর জ্যোতি দাস, তারপর আমি দেখতে পাচ্ছি সাইদ মেহেদি, তারপর আমি দেখতে পাচ্ছি সাইদ চৌধুরী। তোমরা এই অ্যানসারটা বের করতে পেরেছো। তো যারা যারা বের করতে পেরেছো তারা নিশ্চয়ই
তাহলে দেখো যারা যারা বের করতে পেরেছো তারা নিশ্চয়ই এটা মনোযোগ দিয়ে দেখছিলে, তাই শেষ করতে পেরেছো অঙ্কটা। তো দেখো আমরা এইটুকু শেষ করে ফেললাম। তো এখান থেকে আমরা হচ্ছে পরবর্তী প্রবলেমে চলে যেতে পারি, সেটা হচ্ছে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। সেটার আমরা একটা অঙ্ক করতে পারি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের জন্য। যেমন বিমান থেকে কিছু ফেলার অঙ্ক, আমি বিমান থেকে ফেলার অঙ্কটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের অঙ্ক দিয়ে সমাধান করতে পারি। যেমন এরকম একটা প্রবলেম, ধরা যাক এখানে একটা বিমান এইরকম, এখানে একটা বিমান এরকম। তো এই বিমানটা সামনের দিকে যাচ্ছে v ইকুয়ালস 400 মিটার পার সেকেন্ড বেগে। আর এই বিমানটার মাটি থেকে যে উচ্চতা সেটা আমি বলে দেই। মাটি থেকে উচ্চতা হচ্ছে h ইকুয়ালস 300 মিটার। তো এই বিমান থেকে কোনো কিছু যদি ফেলা হয় তাহলে কত দূরত্বে গিয়ে আঘাত করবে? কারণ এই বিমান থেকে ধরো তুমি কিছু ফেলে দিলে, সেই ফেলে দেওয়া বস্তুটার বেগ কিন্তু সামনের দিকে অলরেডি 400 মিটার পার সেকেন্ড। তাহলে সেটা কিন্তু সরাসরি নিচে না পড়ে এইরকম করে পড়বে। এটা কিন্তু একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, কারণ বিমানের বেগ কি ছিল? হরাইজন্টাল ছিল। তাহলে এটা হবে যে বস্তুটা ফেলে দিবে সেটা হবে একটা হরাইজন্টালি প্রজেক্টেড প্রজেক্টাইল বা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস। তাহলে এই জিনিসটাকে ফেলে দিলে এইভাবে এসে মাটিতে এসে পড়বে। তো আমাদের হচ্ছে জানার উদ্দেশ্য সেটাই, কত দূরে এসে পড়বে সেটাই আমাদের জানার উদ্দেশ্য। তো প্রথমে আমরা এই জিনিসটা সেটেল করে নেই যে কোন একটা কিছুকে ফেলে দিলে নিচে পড়তে কত টাইম লাগবে। তো আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের বেলায় এই জিনিস তোমার মনে রাখতে হবে যে একে যদি তুমি উপর থেকে নিচে ফেলে দাও তাহলে এমনিতে একটা জিনিসকে নিচে ফেলে দিলে যত টাইম লাগতো এটাও তত টাইম লাগবে। কারণ তুমি ফেলে দেওয়ার সময় উপরে বা নিচের দিকে কোনো বেগ দিয়ে তাকে ছেড়ে দাওনি, তুমি সিম্পলি বিমান থেকে জাস্ট এভাবে ছেড়ে দিচ্ছ। তাহলে ছেড়ে দিলে তুমি উপরে বা নিচে কোনো বেগ যেহেতু দাও না, তাই এমনিতে একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলে যত টাইম লাগতো পড়তে এই প্রাসটারও তত টাইম লাগবে পড়তে। তাহলে সেখান থেকে আমরা আগে টি বের করে ফেলতে পারি। তাহলে আমরা তো একটা ফর্মুলা জানতাম, s ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কয়ার, s ইকুয়ালস ut প্লাস হাফ এটি স্কয়ার। এই ফর্মুলা আমরা জানতাম। তাহলে এই ফর্মুলা যদি আমরা জানি তাহলে আমরা এই s হিসাবে কি নিচ্ছি? h। তাহলে এখানে হচ্ছে h। u বা আদিবেগ তো নেই, উপরে নিচে কোনো আদিবেগ কি ছিল? ছিল না। তাহলে এইটুকু থাকবে না। তাহলে এখানে হবে শুধু হাফ gt স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা যদি t এর ভ্যালু বের করতে চাই সেটা হবে টুয়াইস h বাই g এর রুট। তাহলে রুট ওভার টুয়াইস h বাই g। তাহলে আমাদের এখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে এরকম, 2 ইনটু 300 ডিভাইডেড বাই 9.8 এর রুট। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি তাহলে আসবে হচ্ছে 600 ডিভাইডেড বাই 9.8। তাহলে রুট করলে আমরা পাবো 7.82 সেকেন্ডস। তাহলে টি আমরা পাচ্ছি 7.82 সেকেন্ডস। তাহলে এত সময় লাগবে এই জিনিসটা পড়তে। আর এত সময় ধরে সে সামনে যাচ্ছে কত বেগে? সেই যে আমার শুরুতে v ছিল 400 মিটার পার সেকেন্ড, এটা কেন চেঞ্জ হবে না? কারণ এটা ছিল আনুভূমিক দিকে। আনুভূমিক বেগ চেঞ্জ হয় না, কারণ g কাজ করে উল্লম্ব অক্ষ বরাবর, আনুভূমিক ভাবে g কাজ করে না, হরাইজন্টালি g কাজ করে না। তাহলে আমার টোটাল যতটুকু সামনে যাবে সেটা হবে হচ্ছে, ধরা যাক রেঞ্জ আমরা লিখলাম r ইকুয়ালস v ইনটু t। তাহলে v কত ছিল? 400 আর টাইম কত ছিল? 7.82 সেকেন্ডস। তাহলে 400 ইনটু 7.82, তাহলে 400 ইনটু 7.82 সেকেন্ডস। তাহলে আমরা পাচ্ছি রেজাল্ট 3128 মিটারস। তার মানে প্রায় 3 কিলোমিটারের উপরে যাবে, 3128 মিটারস। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এত দূর পর্যন্ত যাবে। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে বের করতে পেরেছো যে 7.82 সেকেন্ডস লাগবে জিনিসটা বের করতে, উপর থেকে নিচে পড়তে। যেমন আমি দেখতে পাচ্ছি অনেকে এর আনসারটা দিয়েছো, মিশকাতুর রহমান, তারপর সাইদ চৌধুরী, সাদমান হোসাইন, মৌ, জ্যোতি দাস, আমি দেখতে পাচ্ছি মেহজাবিন, তারপর আমি দেখতে পাচ্ছি উশনিশ আহমেদ, তানভীর, সাইফুর, মিম, শাকিল, হেলাল, আফিয়া সুলতানা। আফিয়া সুলতানা তুমি লিখেছো যে বুঝতে পারোনি, আবার বলার জন্য। তো সেটা হচ্ছে আমরা প্রথমে বের করে নিয়েছি উপর থেকে নিচে পড়তে কতক্ষণ সময় লাগে, সেটা হচ্ছে h ইকুয়ালস হাফ gt স্কয়ার। এই ইকুয়েশন থেকে t এর মানটা আমরা বের করে নিচ্ছি 7.82 সেকেন্ডস। এবার 7.82 সেকেন্ডস ধরে সামনে যদি 400 মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে s ইকুয়ালস vt, এই সূত্র অনুযায়ী কাজ হবে। তো এভাবে হচ্ছে আমরা বের করতে পারলাম সে কতটুকু যাবে। তো অনেকেই বের করেছো যে 3128 এত মিটার পর্যন্ত যাবে। তাহলে এইটুকু আমরা শেষ করলাম যে প্রাসের অঙ্কটুকু।
এবারে আমরা এরপরে আর কিছু টপিকে যাই। যেমন অমি অনেকক্ষণ ধরে আমাদেরকে ব্যাংকিং এবং নিরাপদে বাঁক নেয়া এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছো, তো আমরা অমির প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে একটু দিয়ে নেই। সেটা হচ্ছে, যারা সাইকেল চালাতে পারো তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে সাইকেল চালানোর সময় তুমি যেদিকে টার্ন নিতে চাও, যেদিকে বাঁক নিতে চাও, সাইকেলকে সেদিকে কাত করে ফেলতে হয়। এর কারণটা হচ্ছে, যখনই কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরতে চায় তার কেন্দ্রমুখী বল দরকার হয়। যখনই কোনো কিছু বৃত্তাকার পথে ঘুরতে চায় তার কেন্দ্রমুখী বল দরকার হয়। সেই কেন্দ্রমুখী বলটা জোগাড় করার জন্য, সেই সেন্ট্রিপেটাল ফোর্সটা জোগাড় করার জন্য সাইকেলকে একদিকে কাত করে দিতে হয়। তো সাইকেলটা এভাবে থিটা ডিগ্রিতে কাত হয়ে যায়। আর যখন 4 চাকাওয়ালা গাড়ির এরকম বাঁক নিতে হয়, যেমন বাস তো আর বাঁকা হতে পারবে না, সেক্ষেত্রে রাস্তাটাকে এই থিটা ডিগ্রিতে বাঁকা করে রাখা হয়। যেহেতু রাস্তাটাকে থিটা ডিগ্রিতে বাঁকা করে রাখা হয়, সেই যত ডিগ্রিতে বাঁকা করে রাখা হয় সেটাকেই বলা হয় রাস্তার ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল। তাহলে আমি একটু সাইকেল দিয়ে আগে এক্সপ্লেইন করি। ধরা যাক এদিক থেকে সামনের দিকে একজন সাইকেল আরোহী এইভাবে আসবে, আস্তে আস্তে সে ওদিকে বাঁক নিবে, তাহলে তাকে এইভাবে বাঁকা হয়ে যেতে হবে। তার মানে এটা যদি মাটি হয়, সাইকেল আরোহীকে এইভাবে বাঁকা হয়ে যেতে হবে। তাহলে এটা ছিল আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, তার সাথে থিটা কোণে সাইকেল আরোহীকে বাঁকা হয়ে যেতে হবে। তাহলে সাইকেল আরোহী মাটিতে বল প্রয়োগ করে এইভাবে, তাহলে মাটি প্রতিক্রিয়াও দিবে এই একই লাইন বরাবর এদিকে, মাটি প্রতিক্রিয়া দিল আর। তাহলে এটা যদি থিটা হয়, উপরের দিকে কাজ করবে থিটার সাথে কতটুকু উপাংশ আর কস থিটা, আর এই বরাবর কাজ করবে কতটুকু আর সাইন থিটা। তাহলে দেখো এদিকে ছিল বাঁকের কেন্দ্র, আমি যদি উপর থেকে দেখি তাহলে এইরকম ব্যাপারটা, সাইকেল আরোহী এদিক থেকে এসে এদিকে বাঁক নিল এইভাবে। তাহলে এই বাঁকের কেন্দ্র কোন দিকে? এদিকে। বাঁকের রেডিয়াস ধরা যাক হচ্ছে আমাদের আর। তাহলে সেইখান থেকে দেখো কি হয়, বাঁকের রেডিয়াস যদি হয় আর, আর সাইকেল আরোহীর ভর যদি হয় এম, তাহলে এই আর কস থিটা ব্যালেন্স করবে ওই সাইকেল আরোহীর যে পৃথিবীর সাথে আকর্ষণ বল এমজি তাকে, আর আর সাইন থিটাটা হবে তার কেন্দ্রমুখী বল, অর্থাৎ এটা হবে হচ্ছে এমভি স্কয়ার বাই আর, যেখানে এই ভি হচ্ছে সাইকেল আরোহী যত বেগে বাঁক নিচ্ছে, সাইকেলটাকে যত বেগে চালাচ্ছে সেটা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে আর cos থিটা ইকুয়ালস mg আর আর sin থিটা ইকুয়ালস mv স্কয়ার বাই r। একটাকে আরেকটা দিয়ে ভাগ করি, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা ইকুয়ালস mv স্কয়ার বাই r ডিভাইডেড বাই mg। তাহলে এখান থেকে mm কেটে যাবে, তাহলে v স্কয়ার বাই rg পাচ্ছি, আর এই পাশে সবকিছু কেটে গিয়ে থাকবে tan থিটা। তাহলে এই সূত্রটা আমি এখন উপরে লিখি, tan থিটা ইকুয়ালস আমরা পাবো v স্কয়ার বাই rg। তাহলে দেখো তুমি যদি জানো সাইকেল আরোহী কত বেগে বাঁক নিচ্ছে, এখানে বসাও। সাইকেল যে রাস্তায় বাঁক নিচ্ছে বা যে রেডিয়াস নিয়ে বাঁক নিচ্ছে, সেই রেডিয়াস হচ্ছে এই আর ব্যাসার্ধ, জি তো জি, আর এই থিটা হচ্ছে উল্লম্ব অক্ষ থেকে কতটুকু হেলে পড়তে হয়। সেই একই জিনিস ঘটবে আমার গাড়ির বেলায়, সেটা হচ্ছে ব্যাংকিং কোণের বেলায়। আচ্ছা, তাহলে এখানে ব্যাংকিং কোণে আমরা চলে আসি। ব্যাংকিং কোণটা যদি আমরা দেখাতে চাই, সেটা হচ্ছে এরকম। ব্যাংকিং কোণটা হচ্ছে এরকম যে এবার সামনে থেকে বাস আসবে কিন্তু ওদিকেই বাঁক নিবে, তাহলে রাস্তাটাকেই বাঁকা করে রাখতে হবে থিটা কোণে। তাহলে বাসটা এইভাবে আসবে, বাসটা রাস্তায় এইভাবে বাঁকা হয়েই আসবে এদিক থেকে সামনের দিকে যদি বাসটা আসে। তাহলে এখন কি হবে এক্ষেত্রে? তাহলে এক্ষেত্রে রাস্তার উপরে প্রতিক্রিয়া বল হচ্ছে এই বরাবর থিটা ডিগ্রি বরাবর। তাহলে এখান থেকে উল্লম্ব দিকে আর cos থিটা এবং আনুভূমিক দিকে আর sin থিটা, এইটা ব্যালেন্স করবে হচ্ছে mg কে, আর এইটা হচ্ছে আমার সেই mv স্কয়ার বাই r। তাতে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসে, tan থিটা ইকুয়ালস v স্কয়ার বাই rg। কিন্তু রাস্তার বেলায় এই থিটাটা কিন্তু ফিক্সড, এই থিটাটা সাইকেল আরোহীর মতো ইচ্ছা মতো চেঞ্জ করা যায় না, এই থিটাটা ফিক্সড। সুতরাং থিটা যদি ফিক্সড হয়, আর জি এটা তো অলরেডি ফিক্সড, রাস্তার ব্যাসার্ধ আর পৃথিবীর জি এর মান ফিক্সড। তার মানে বাস একটা সর্বোচ্চ বেগ নিয়ে মোড় নিতে পারবে, এর চেয়ে বেশি বেগে মোড় নিলে সেটা বাসের জন্য নিরাপদ থাকবে না, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মধ্যে দেখতে পাই রাস্তায় বাঁক নেওয়ার সময় রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা থাকে সর্বোচ্চ গতিসীমা এত কিলোমিটার। কেন? কারণ হচ্ছে এই যে এই হিসাব করে ভিটা বসানো হয়, এর চেয়ে বেশি জোরে বাঁক নিতে চাইলে গাড়ি উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখন এরকম একটা প্রবলেম যদি করি, তাহলে এইভাবে চাইলে জিনিসটা সলভ করা যায় যে আমরা ধরে নিলাম একটা রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে 5 ডিগ্রি, একটা রাস্তার ব্যাংকিং কোণ 5 ডিগ্রি, রাস্তার ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার, আর রাস্তায় যে জি এর মান সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার।
তাহলে তুমি আমাকে বের করে দাও সর্বোচ্চ গতিসীমা কত, এই v কত সেটা বের করে দাও। তাহলে তোমরা বের করতে করতে আমি একটু অঙ্কটা করে ফেলি। v স্কয়ার ইকুয়ালস আমরা পাবো tan থিটা ইনটু rg, এটা tan থিটা ইকুয়ালস পাবো rg। তাহলে এখান থেকে tan থিটা কত, tan 5 ডিগ্রি, এটা পাবো ইনটু tan থিটা ইকুয়ালস আমরা পাচ্ছি tan 5 ডিগ্রি, এটা ক্যালকুলেটর আমরা করব। আর আমরা পাচ্ছি হচ্ছে 20 আর g পাচ্ছি আমরা 9.8। তাহলে এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করে ফেলি দেখা যাক কত হয়। তাহলে tan 5 ডিগ্রি এটা আমরা মানটা বের করে নিলাম ইনটু 20 ইনটু 9.8, সব মিলে আমাদের রেজাল্ট আসলো 17.14। এটাকে আমরা রুট করে নিব, তাহলে আমরা v এর মান পেয়ে যাব 4.14 আসবে। তাহলে এখান থেকে v ইকুয়ালস আসবে 4.14। তাহলে যারা যারা 4.14 বের করতে পেরেছো তাদের উত্তর সম্পূর্ণ সঠিক। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই বের করে ফেলেছো, যেমন আমি দেখতে পাচ্ছি তৌসিন বের করেছো, তাজওয়ার, নুহা, ফ্লোরেন্স, শীতল, তারপর আমি দেখতে পাচ্ছি উশনিশ আহমেদ, ইফতেখার, সাইদ চৌধুরী, সিরাজ, নাইম, তোমরা এই অ্যান্সারটা বের করতে পেরেছো। আচ্ছা, অমি একটা প্রশ্ন করেছে, একজন ব্যালে নর্তকী হাত প্রসারিত অবস্থা থেকে গুটিয়ে নিলে বেশি কৌণিক বেগে ঘুরতে পারে কেন? এই অ্যান্সারটা একটু দেই। যখন হাত প্রসারিত থাকে তখন মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বেশি থাকে। তো ওই অবস্থায় থেকে যখন এইভাবে হাত গুটিয়ে নেয় তখন মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামকটা কমে যায়, কিন্তু টোটাল কৌণিক ভরবেগ কিন্তু সেম থাকবে। তাই কৌণিক ভরবেগ দিয়ে যদি আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই তাহলে আমাদেরকে এই ইকুয়েশনটাই আসতে হবে, I1 ওমেগা 1 ইকুয়ালস I2 ওমেগা 2। ধরা যাক প্রথমে কৌণিক ভরবেগ ছিল বেশি, তারপর হচ্ছে কৌণিক ভরবেগটা কমে গেল, এটা এরকম করে কমে গেল কারণ হাত গুটিয়ে নিল, তখন কি হবে? সরি, এটা 2 এখানে হবে। তাহলে I1 এর চেয়ে I2 কম, তাহলে I1 এর চেয়ে কি কম? I2 কম। তাহলে নিশ্চয়ই ওমেগা 1 এর চেয়ে ওমেগা 2 বেশি হতে হবে, ওমেগা 1 এর চেয়ে ওমেগা 2 বেশি হতে হবে যদি দুই সাইড সমান থাকতে হয়। তাই I কমিয়ে দিলে ওমেগা বাড়ে। তাই হাত প্রসারিত অবস্থায় যত বেগ হবে, হাত সংকুচিত অবস্থায় কৌণিক বেগ তার চেয়ে বেশি হবে, তাহলে জোরে জোরে ঘুরবে আগের চেয়ে। তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর দিয়ে ফেললাম। তো হ্যাঁ, এইখানে মিতুল একটা প্রশ্ন করেছো, ব্যাংকিং এ আনুভূমিকের বেলায় সাইন থিটা কেন সব জায়গায় ইউজ করা যায়? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তবে ব্যাংকিং অ্যাঙ্গেলটা অনেক ছোট থাকে, অনেক ছোট একটা অ্যাঙ্গেল। ছোট অ্যাঙ্গেলের বেলায় সাইন থিটার ভ্যালু যা আসে ট্যান থিটার ভ্যালুও অলমোস্ট তাই আসে, এবং শুধু থিটার ভ্যালু যদি রেডিয়ানে নেওয়া হয় শুধু থিটার ভ্যালু আসলে তাই আসে। আমরা মিতুলের প্রশ্নটার অ্যান্সার দিলাম। ওকে, আচ্ছা, এর মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল নিয়ে। সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল যেটা, সেটা হচ্ছে অনেকের কনফিউশন থাকে যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল, এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই। সেটা হচ্ছে এরকম, ধরা যাক আমি একটা কিছুকে সুতায় বাঁধলাম, ধরা যাক আমরা একটা অবজেক্ট নিয়ে সেটাকে সুতায় বাঁধলাম, সুতায় বেঁধে যদি আঙ্গুলে পেঁচিয়ে সেটাকে ঘুরাতে থাকি এরকম করে বৃত্তাকারে, এইরকম করে যদি বৃত্তাকারে ঘুরাতে থাকি, এবং বৃত্তাকারে ঘোরানোর সময় তার রৈখিক বেগ যদি হয় v এবং এই বস্তুটার ভর যদি হয় m, এবং এই রেডিয়াসটা যে রেডিয়াসে সে ঘুরবে সেটা যদি হয় r, তখন তাকে এই বৃত্তাকার পথে v বেগে ঘোরানোর জন্য যে কেন্দ্রমুখী বল দিতে হয় সেটা আমি আঙ্গুল দিয়ে সুতার মাধ্যমে ওকে টেনে সেই বলটা আমি দেই। তাহলে এই বলটার মান হয় হচ্ছে mv²/r। তাহলে আমার আঙ্গুল দিয়ে সুতার মাধ্যমে আমি বস্তুতে যতটুকু বল প্রয়োগ করব সেটা কোন দিকে? কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী। তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপেটাল ফোর্স। আর তার প্রতিক্রিয়া স্বরূপ এই বস্তুটা সুতার মাধ্যমে আমার হাতে একটা টান দিবে, আমি সেই প্রতিক্রিয়াটা ফিল করতে পারবো, সেইটা হচ্ছে আমার হাতের উপরে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই কেসে এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই যে আমি এই কেন্দ্রস্থ বস্তুটা, আমি যখন এই বস্তুটাকে ধরে টান দিব সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর এই বস্তুটা যখন আমার হাতে উল্টা আবার প্রতিক্রিয়া স্বরূপ টান দিবে সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে এইখানে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী নিয়ে কনফিউশন অ্যারাইজ করার কিছু নেই।
যেমন আরেকটা উদাহরণ দেই, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে কিভাবে? সূর্য পৃথিবীকে মহাকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করে। তাহলে সূর্য পৃথিবীর উপরে যে বলটা প্রয়োগ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী, আর প্রতিক্রিয়া স্বরূপ পৃথিবীও কিন্তু সূর্যের উপর একটা বল প্রয়োগ করে, সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী। কিন্তু কেন্দ্রমুখী বলের কারণে এখানে পৃথিবী চারদিকে ঘুরতে পারছে, কিন্তু কেন্দ্রবিমুখী বলের কারণে তাহলে সূর্য সরে যাচ্ছে না কেন? অ্যান্সার হচ্ছে পৃথিবীর তুলনায় সূর্য আসলে অনেক অনেক গুণ বেশি ভারী, তাই ওইটুকু বলের কারণে সূর্যের কোনো স্থানান্তর হয় না, কিন্তু পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে থাকে। তো এইভাবে চাইলে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের কথাটা বোঝানো যায়। ওকে, আচ্ছা, আপেক্ষিক বেগের ব্যাস করতে বলেছো মুন্না। মুন্না আমরা এই অঙ্কটা করে ফেলেছি, তুমি চাইলে ভিডিওর প্রথম অংশটুকু দেখতে পারো, তাহলে বুঝে যাবে। তাহলে আমরা কেন্দ্রমুখী বল নিয়ে কথা বললাম। এবারে আমরা আরেকটা রিকোয়েস্টের ম্যাথ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কুয়া খালি করার অঙ্ক। কুয়া খালি করার অঙ্কটা দিয়ে আমরা ক্লাসটা এখন শেষ করব। সেটা হচ্ছে এই কুয়া খালি করার অঙ্কটা হচ্ছে অনেক ভাবে আসে, যে একটা সম্পূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করা, আবার একটা সম্পূর্ণ কুয়া ভর্তি কুয়াকে অর্ধেক খালি করা, আবার একটা অর্ধেক পূর্ণ কুয়াকেও খালি করতে দিতে পারে। তো এখানে মেইন যে অংশটা কথাটা সেটা হচ্ছে কুয়া বলতে আসলে এমন একটা জিনিস বুঝায়, কুয়া বা ওয়েল বলতে এমন একটা জিনিস বুঝায় যার পানির গভীরতা আসলে চেঞ্জ হয় না। কারণ কুয়া বা ওয়েল বলতে যেটা বুঝায় ন্যাচারালি, সেটা হচ্ছে তার আশেপাশে পানির কোনো না কোনো একটা সোর্স থাকে, সেখান থেকে পানি এসে আসলে পূরণ হয়ে যায়। তাই সত্যি সত্যি যেটাকে কুয়া বলা উচিত, সেটাকে তুমি আসলে খালি করতে পারবে না। তুমি কিছু দূর পানি তুলে নিলে সাইড থেকে পানি এসে আবার ভরে যাবে। বাট এরকম সিলিন্ড্রিক্যাল শেপের যে জিনিসটা হচ্ছে আমরা খালি করতে পারবো, সেটাকে বলা উচিত চৌবাচ্চা বা ট্যাঙ্ক। তাহলে আমি হচ্ছে এখানে কুয়া বললেও আসলে বুঝাচ্ছি, যেহেতু সবাই কুয়া খালি করার অঙ্ক হিসেবে এটাকে চিনে গেছো, তাই আমি আসলে চৌবাচ্চার অঙ্কটাই করব, বাট আমি টার্মটা ইউজ করছি কুয়া। বাট তোমাকে আমি আগেই বলে দিলাম যে অ্যাকচুয়াল কুয়া আসলে খালি করা যায় না। তো প্রথম প্রবলেমটা হচ্ছে এটা সম্পূর্ণ পানিতে ভরা, সম্পূর্ণটাই পানিতে ভরা। এর রেডিয়াস হচ্ছে আর, ডেপথ বা গভীরতা হচ্ছে এইচ। তো এইটাকে তোমার খালি করতে হবে। তাহলে কিভাবে খালি করতে হবে? আমরা জানি এম ভরের কোন বস্তুকে এক্স উচ্চতায় উঠাতে কৃতকাজ হচ্ছে এম জি এক্স। তো আমাদেরকে এই সম্পূর্ণ পানিটুকু খালি করতে হবে। তো আমাদের কি কি করতে হবে? প্রথমে আমরা কুয়ার অঙ্কটা এইভাবে করব, এই নিয়ম মেনে। সেটা হচ্ছে প্রথমেই লোকেট করতে হবে যতটুকু পানি খালি করব তার ভর কেন্দ্র কোথায়। আমাদের এখন যে প্রবলেমটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা। পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা, পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা। তাহলে W equals mgx, তাতে কোনো সন্দেহ নেই। এই পূর্ণ কুয়াটা খালি করতে হবে কতটুকু? সম্পূর্ণ খালি করে ফেলতে হবে। তাহলে সম্পূর্ণ পানিটুকু আমার খালি করতে হবে। তাহলে এই সম্পূর্ণ পানির ভর কেন্দ্র কোথায়? সম্পূর্ণ পানির ভর কেন্দ্র হচ্ছে এই জায়গায়। সম্পূর্ণ পানির ভর কেন্দ্র হচ্ছে এই জায়গায়। সুতরাং মাটি থেকে কত দূরে? মাটি থেকে হচ্ছে h/2, এত দূরে। তো কুয়ার মুখ থেকে ভর কেন্দ্রের দূরত্ব যা, সেটাই হচ্ছে আমাদের x। তাহলে এখানে আমরা একটা একটা করে মান বসিয়ে ফেলি। তো x এর জায়গায় আমরা বসাবো কত? h/2। g এর জায়গায় কি বসাবো? g। আর m পাবো কোথা থেকে? কুয়ার আয়তন ইনটু পানির ঘনত্ব। তাহলে এই সিলিন্ড্রিক্যাল কুয়ার আয়তন কত? পাই আর স্কয়ার h, আয়তন ইনটু ঘনত্ব। তাহলে এইটুকু পেলাম ভর। তাহলে এইটুকু হচ্ছে ভর, এটা g, আর x হচ্ছে h/2। তাহলে আমি আবার মনে করিয়ে দিই, যতটুকু পানি খালি করতে হবে তার আয়তন ইনটু ঘনত্ব হচ্ছে পানির ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর x হচ্ছে যতটুকু পানি খালি করতে হবে তার ভর কেন্দ্র কুয়ার মুখ থেকে কত দূরে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে কত দূরে। তাহলে এইভাবে করলে আমরা পেয়ে যাচ্ছি পাই আর স্কয়ার রো জি এইচ স্কয়ার বাই 2। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমি মানগুলো বসিয়ে দিলে এর অ্যান্সারটা পেয়ে যাব। যেমন ধরা যাক আর এর মান 2, এইচ এর মান 10, তাহলে রো এর মান হচ্ছে 1000। পানির জন্য স্বাভাবিক তাপমাত্রায় রো এর ভ্যালু হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। জি তো 9.8 ধরে আমরা করে ফেলবো। তাহলে এই হচ্ছে একটা পূর্ণ কুয়াকে সম্পূর্ণ রূপে খালি করার জন্য সূত্র। এবারে যদি এমন একটা প্রশ্ন দেয় যে এই অঙ্কটাই, এই কুয়াটাই আমরা অর্ধেক খালি করতে চাই, তাহলে কি পরিবর্তন হবে?
তাহলে এটুকু হচ্ছে পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা। এবারে আমরা করব হচ্ছে পূর্ণ কুয়া অর্ধেক খালি করা। পূর্ণ কুয়া অর্ধেক খালি করা। তাহলে সম্পূর্ণর জায়গায় আমরা এখানে লিখে দিচ্ছি অর্ধেক। পূর্ণ কুয়াটা আমরা অর্ধেক খালি করব। তাহলে আমরা আবার এটা এঁকে নেই, চৌবাচ্চাটা এঁকে নিলাম এরকম। এর ডেপথ হচ্ছে h, রেডিয়াস হচ্ছে r। পুরোটাতেই পানি, কারণ পূর্ণ কুয়া, তাহলে পুরোটাই পানি 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 পানি। আমার খালি করতে কত হবে, কতটুকু? অর্ধেক, এই পর্যন্ত খালি করতে হবে। তাহলে পানি মুভ করতে হবে কতটুকু? এইটুকু। আর নিচের পানি কিন্তু থেকেই যাবে। অর্ধেক খালি করা মানে এরকম, এইটুকু খালি করা। তাহলে এইটুকু তো h/2। তাহলে এইটুকুর ভর কেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে, এইটুকুর ঠিক মাঝখানে। তাহলে এই দূরত্বটুকু কত? h/4। এই দূরত্বটুকু হচ্ছে h/4। এবার আমি ফর্মুলায় আসি, w = mg(x). আমাকে এতটুকু খালি করতে হবে, মানে এই পরিমাণ কাজ করতে হবে। তাহলে m এ আসি। m মানে কি? সম্পূর্ণ আয়তন নাকি যতটুকু খালি করব তার আয়তন ইনটু ঘনত্ব? হ্যাঁ, যতটুকু খালি করব তার আয়তন ইনটু ঘনত্ব। তাহলে আমরা খালি করব অর্ধেক। তাহলে এইটুকুর আয়তন কত? πr² h/2। πr² h/2। πr² h/2। এইটুকু হচ্ছে যতটুকু খালি করব তার আয়তন ইনটু রো। তাহলে পেয়ে গেলাম m। এইটুকু হচ্ছে m। g এর জায়গায় g থাকবে। x এর জায়গায় কত লিখব? দেখো, ভর কেন্দ্র থেকে কুয়ার মুখের দূরত্ব যত, সেটাই হচ্ছে h/4। তাহলে এখানে আমাদের বসবে h/4। তাহলে এখানে হয়ে যাচ্ছে πr² ρg h²/8। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যান্সার, πr² ρg h²/8। এটা হচ্ছে পূর্ণ কুয়াকে অর্ধেক খালি করার বেলায়। এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। তো এবারে ফাইনালি এতটুকুতে এসে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি নতুন একটা ছবি এঁকে দিচ্ছি, তোমরা শুধু আমাকে x এর মানটা বলবে। প্রশ্নটা হচ্ছে অর্ধেক পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা। সম্পূর্ণ খালি করা, অর্ধেক পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করা। তার মানে এটা ছিলই পানি এতটুকু, উপরে পানি নেই, পানিই ছিল এতটুকু, তার পুরোটুকু খালি করতে হবে। পানিই ছিল এতটুকু, তার পুরোটুকু খালি করতে হবে। ডেপথ আগের মতোই h, রেডিয়াস আগের মতোই r। তাহলে এখানে x কতটুকু হবে সেটা আমাকে বের করে দাও। তো প্রসিডিউরটা কি ছিল x বের করার? প্রসিডিউর ছিল যতটুকু পানিকে খালি করতে হবে তার ভরকেন্দ্র বের করো, তারপর কুয়ার মুখ থেকে দূরত্ব কত সেটা বের করে ফেলো। তো আমরা এখানে একটু দেখে নিই। এইটুকু তো হচ্ছে অর্ধেক h/2, এইটুকু কি আরো অর্ধেক h/2। তাহলে এইখানে তার ভরকেন্দ্র কোথায়? মাঝখানে, সেন্টার অফ মাস মাঝখানে। তাহলে আমি যদি এইখানে বের করতে পারি যে এই ক্ষেত্রে অবশ্যই সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি একই কথা মিন করে। তো এই ক্ষেত্রে আমার এই দূরত্বটা হচ্ছে h/4। তো আমার h/4 কি উঠাতে হবে? তাহলে কি কুয়ার বাইরে বের হচ্ছে না, আরো এতটুকু উঠাতে হবে। তাহলে আমাকে এটাকে এইখান থেকে টেনে নিয়ে যেতে হবে এই পর্যন্ত। তাহলে x হবে h/4 তো থাকবেই, তার সাথে আরো h/2। তাহলে x হয়ে যাবে h/4 প্লাস h/2। তো আমি যদি এখানে লিখি তাহলে এখানে চলে আসবে হচ্ছে টুয়াইস h, তার মানে থ্রাইস h/4। তাহলে x এর ভ্যালুটা হচ্ছে থ্রাইস h/4। তো অনেকেই আমি দেখতে পাচ্ছি অলরেডি এই উত্তরটা করে ফেলেছো। সৌরভ, তুমি কি প্রশ্ন করেছো আমি আসলে দেখতে পাইনি। আমি দেখতে পাচ্ছি মুসাদ্দিক হোসাইন লিখেছো, ইমতিয়াজ রেজা, তারপর ফুয়াদ, তানভীর রহমান, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদুল ইসলাম শিহাদ আমি দেখতে পাচ্ছি, তারপর রাফসান বিন রাজ্জাক, তারপর সুপ্তি, সৈকত, শীতল, তোমরা অনেকেই অ্যান্সার দিয়েছো থ্রাইস h/4। তো যারা যারা থ্রাইস h/4 এই অ্যান্সারটা বের করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাইম প্রশ্ন করেছো কেন্দ্রবিমুখী বল কি বাস্তবে আছে কিনা। আমি যে সিচুয়েশনটা দেখিয়েছিলাম সেখানে অবশ্যই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী দুইটা বলই রিয়েল। আচ্ছা, উর্মি প্রশ্ন করেছো যে মুক্তিবেগ এবং স্যাটেলাইটের ম্যাথ। হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসটাতে অর্থাৎ 9টা বাজে আমরা যে ক্লাসটা শুরু করব তাতে আমরা অবশ্যই মুক্তিবেগের ম্যাথটা করাবো। আচ্ছা, মুন্না প্রশ্ন করেছো ভরকেন্দ্র আর ভারকেন্দ্রের পার্থক্য কি। ভরকেন্দ্র হচ্ছে সোজাভাবে বললে যে বিন্দুর সাপেক্ষে ভর ভ্রামক শূন্য, অর্থাৎ ওই বিন্দু থেকে অন্য সমস্ত বিন্দুর
ভর এবং দূরত্বের গুণফলের যোগফল, যেটা সমষ্টি, সেটা যদি শূন্য হয় সেটা হচ্ছে ভর কেন্দ্র। আর ভার কেন্দ্র হচ্ছে যদি তুমি একটা বস্তুকে ধরো কোথাও রাখলে, তখন তার প্রতিটা বিন্দুতেই তো হচ্ছে পৃথিবী আকর্ষণ করবে, তাই না? পৃথিবীর আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের লব্ধি যে বিন্দুতে কাজ করবে সেটা হচ্ছে ভার কেন্দ্র। আচ্ছা, মুন্না একটা প্রশ্ন করেছো যে পাইপ দিয়ে কুয়ার নিচ থেকে পানি তুলি তাহলেও কি এক্স সেম হবে কিনা। দেখো, এই প্রশ্নটার একটা উত্তর দিই আমি। মুন্না খুবই ভালো একটা প্রশ্ন করেছো যে পাইপ দিয়ে যদি আমরা কুয়ার নিচ থেকে পানি তুলি, আসলে তুমি পাইপ দিয়ে কুয়ার নিচ থেকে পানি তুলতে পারবে না। কারণ তুমি যদি একটা পাইপ দিয়ে পানি তোলার চেষ্টা করো, ধরো পাইপটা এইরকম, পাইপটা এইভাবে ঢুকানো, পাইপটা এইভাবে কুয়ার তলা পর্যন্ত ঢুকানো, তাহলে কুয়ার মধ্যে পানি এতটুকু, তখন পাইপের ভিতরে কিন্তু পানি অলরেডি এতটুকু পর্যন্ত চলে আসবে। কুয়ার উপরে যতটুকু পানি, কুয়ার ভিতরে পানির লেভেল যতটুকু, পানি কিন্তু এইভাবে ঢুকে পাইপে অলরেডি ততটুকু লেভেল পর্যন্ত চলে আসবে। তাই পাইপের মুখ নিচ পর্যন্ত থাকলেও পানি আসলে তুলবে এখান থেকেই। যত পানি তুলতে থাকবে তত আস্তে আস্তে এই লেয়ারটা নামতে থাকবে। সুতরাং মুন্নার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যদি তুমি পাইপ কুয়ার তলা পর্যন্ত নিয়ে যাও তবুও তোমার এক্স এর মানটা সেম আসবে, কারণ অলরেডি পানি আপনা আপনি এইটুকু পর্যন্ত চলে আসবে। এমন হবে না যে এই পাইপের ভিতরে সবসময় খালি থাকবে, যখন পাইপ টান দিবে তখনই খালি পানি আসবে, এমন হবে না। পাইপে অলরেডি এতটুকু পর্যন্ত পানি চলে আসবে। তাহলে মুন্নার প্রশ্নটার উত্তর আমি দিয়ে ফেললাম। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি যে প্রশ্নগুলো আসলো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো রাত 9টায় আমাদের দ্বিতীয় ক্লাসটা হবে আজকে। তো অতটুকু পর্যন্ত আমি বিদায় নিয়ে নিচ্ছি, আবার রাত 9টায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।